আমার ভাই বিয়ে করছে কিছুদিন হলো। আমাদের চাইতে একটু বড় ঘরে ভাইকে বিয়ে করিয়েছি। আমরা দুই ভাই এক বোন। বোন ওই সবার বড়, তারপর ভাই, তারপর আমি। আমি সবার ছোট। আমি সবুজ। ভাইয়ের নাম সাইদ আর আপুর নাম শারমিন। কয়েক বছর আগেই আপুর বিয়ে দিয়েছে, আর এই কয় মাস হলো ভাইকে বিয়ে দিল। ভাবি আমার সেই লেভেলের ভালো, আপন ভাইয়ের মতোই দেখ। যাক, সব কথা বর্তমানে আসি। রুম থেকে বের হতেই দেখি খাওয়ার বেশ আয়োজন চলছে, তাই ভাবির কাছে গেলাম। ভাবি আমায় দেখে বলল, কি ব্যাপার, আমার ভাইটার কিছু লাগবে নাকি? না, তা কেউ আসবে নাকি, এত খাবার রান্না করছো? হুম। কে? তোমার বেআইন আসবে, মানে আমার বোন। কি বলো, তোমার বোন আছে নাকি? বিয়েতেও তো তোমার কোনো বোনকে দেখলাম না। আমার বিয়ের সময় ও বিদেশে ছিল, এই 2 সপ্তাহ হলো বিদেশ থেকে এসেছে। বিদেশ কি করে? স্টাডি করার জন্য গিয়েছিল, এখন শেষ, চলে এসেছে। ও ভালো, তো কখন আসবে? এই তো কিছুক্ষণ পর। আচ্ছা ভাবি, আমি বাইরে গেলাম। কিছু খেয়ে যাও। এসে খাবো। বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। না, আগে আমার বেআইনকে দেখে আসি। নিশ্চয়ই পরীর মতো দেখতে হবে। গেস্ট রুমের বাইরে থেকে উঁকি মেরে দেখছি রুমের ভেতরটা, ব্যাগ জামা কাপড় দেখা যাচ্ছে। বেআইন কই? তখন পেছন থেকে কে যেন বললো, উঁকি মেরে কি দেখা হচ্ছে? পিছন না দেখে বললাম, একটা পেত্নী এসেছে বাসায়, সেটাকেই দেখছি। এবার আমি পেছনে ঘুরে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় কিছুটা রেগে আছে। এর আগে তো এই মেয়েকে দেখিনি। বাই দ্য ওয়ে, তুমি কে? এর আগে তো কখনো আমাদের বাসায় দেখিনি। এতক্ষণ যাকে দেখার জন্য রুমের বাইরে থেকে উঁকি ঝুঁকি মেরেছেন, আমি সেই পেতনি। তো তুমি ভাবির বোন? সরি। আমি পেতনি? সরি, বুঝতে পারিনি। বেন বলল, ওকে দিয়ে দেখার বেশ অভিজ্ঞতা আছে দেখছি আপনার। তখন ভাবি আসলো। কি কথা হচ্ছে দুজনে? আচ্ছা, পরিচয় করিয়ে দিই। জনি, এ হলো আমার বোন নীলা। আর নীলা, এ হলো আমার একমাত্র আদরের দেবর সবুজ। হয়েছে, আর পরিচয় করাতে হবে না, যা চিনার চিনে নিয়েছি। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, দুজনে আসো, নাস্তা দেবো। রুমে দিয়ে যাও, রুমে খাবো। তাহলে সবুজ, তুমি আসো। এখন নাস্তা করবো না, একসাথে লাঞ্চ করব। আচ্ছা। এই কথা বলে ভাবি চলে গেল। আমি আমার রুমেই চলে আসলাম। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করতে বসেছি। আমি বসেছি একদম নীলার সোজাসুজি, খাবার খাচ্ছি। হঠাৎ নীলার পায়ের সাথে আমার পা লাগলো। আমি নীলার দিকে তাকলাম। ওমা, সে কি রাগ! আরে ভাই, রাগের কি হলো? আমি তো ইচ্ছে করে পা লাগাইনি। রাগী ভাবে যখন তাকালো, তখন এবার ইচ্ছে করেই লাগাবো। নীলা আমার দিক থেকে চোখ সরিয়ে আবার খাবার খেতে লাগলো। একটু পর আমার পা দিয়ে ওর পায়ে আলতো করে ছুঁয়ে দিলাম। নীলা কেমন শিহরিত হয়ে উঠলো। তারপর খাবার রেখে আবার আমার দিকে রাগে চোখে তাকালো। আমি ওর দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে ওর পা আবার ছুতে লাগলাম। নীলা মুচকে একটা হাসি দিয়ে পায়ে জোরে একটা পাড়া দিল। আমি উহ করে উঠলাম। কি হয়েছে সবুজ? কিছু না ভাবি। আচ্ছা, খাও। খাবার খেয়ে রুমে চলে আসলাম। কি বজ্জাত মেয়েরে বাবা, পুরোই ধানি লঙ্কা। বিকেলে ছাদে গেলাম, গিয়ে দেখি নীলা ছাদের এক কর্নারে ধরে দাঁড়িয়ে আছি। তাই নীলার পাশে গেলাম। পায়ে কেউ এভাবে লাথি মারেই? তাহলে অসভ্যের মতো পা ছুঁয়েছেন কেন? তুমি প্রথম এমন ভাবে তাকালে কেন? তাই তো পায়ে শুয়েছি। আচ্ছা যাক, সেসব কথা। তুমি এত সুন্দর কেন? ফ্লার্টিং করছেন আমার সাথে? না সত্যি, তুমি খুব সুন্দর। আমি সুন্দর তা আমি জানি, আপনার বলতে হবে না। তুমি ছোট থেকে বিদেশে পড়ালেখা করছো? তো বিদেশি ম্যামদের মতো ছোট ছোট জামা কাপড় পরতে লোকে পড়ছো? কি? মজা করলাম। হুম। নীলা মুখটাকে ঝাঁকিয়ে সেখান থেকে চলে গেল। আমার এত ভালো লাগতেছে ক্যারে। তারপর দিন রুমে বসে আছি, তখন ভাবি সহ নীলা রুমে ঢুকলো। কি ব্যাপার, আমার ভাইটার কোনো খোঁজ খবর নেই, ব্যাপার কি? ভাবি কি যে বলো না, কিছু বলবে? নীলাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসো। আমি পারবো না। যায় না ভাই? যেতে পারি এক শর্তে। কি শর্ত? তোমরা দুই বোন আমার দুই গালে দুটো পাপ্পি দিতে হবে। পাশে নীলা রেগে গিয়ে বললো, কি? আমি ভয়ে বললাম, ভাবি ওর লাগবে না, তুমি দিলেই হবে। ওরে আমার দুষ্টু দেবর রে, আয় কাছে আয়। আমি কাছে যেতেই ভাবি গালে একটা চুমু দিল। আমিও ভাবির গালে একটা চুমু দিয়ে নীলাকে বললাম চলো। পিছন থেকে ভাবি বলল, দুষ্টু, তাড়াতাড়ি চলে আসিস। ওকে। নীলাকে নিয়ে একটা পার্কে গেলাম। সেখানে অনেক কাপল বসা ছিল। কেউ কারো কোলে মাথা দিয়ে শুয়ে আছে, কেউ আবার চুমু খাচ্ছে। নীলা সব দেখে বলল, আচ্ছা, ওরা ওখানে কি করছে? আকাম করছে। কি আকাম? ভালোবাসা করছে। কিভাবে ভালোবাসা করে? আচ্ছা চলো, ওখানে গিয়ে বসি। আমরা গিয়ে একটা বেঞ্চে বসলাম। আচ্ছা কি খাবে?
আমি বাইরের কিছু খাই না। আমি কাছ থেকে কিছু বাদাম নিলাম, কয়টার খোসা ছাড়িয়ে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, খাও। আমি বাইরের এসব খাই না বললাম তো। খেয়েই দেখো না। খাবো না। আমি জোর করে ওকে খাইয়ে দিলাম। এবার খাও। নীলা খেয়ে বেশ মজা পেলো, ওকে দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমি আর সাধলাম না, একা একাই খেতে লাগলাম। নীলা আমার আর বাদামের দিকে আর চোখে তাকাচ্ছে বারবার। আমি খেয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর নীলা বলল, আপনি আচ্ছা বজ্জাত তো, কি করলাম আবার? একা একাই খেয়ে যাচ্ছেন? তুমি তো খাবে না, তাই সাধলাম না আর। না বলেছি বলে কি আর সাদা চাপে না? দিন, আমি খাবো। সামনেই তো আছে, নিয়ে খাও। আমি খোসা ছাড়াতে পারি না, খোসা ছাড়িয়ে দিন। ওরে বিদেশি মেম সাহেব রে, আচ্ছা দিচ্ছি। আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি, ও খাচ্ছে। কত সুন্দর করে খাচ্ছে, কত অপরূপ লাগছে মেয়েটাকে। বিদেশি ম্যাম, আমাকে তো পাগল করে দিলে। ওর দিকে তাকিয়ে থেকে ভাবনায় হারিয়ে গেলাম। কল্পনা দেখছি ও আর আমি পুতুলদের বাসার ছাদে বেল ড্যান্স করছি। হঠাৎ নীলার কথায় হুঁশ আসলো। কি হলো? অমন করে কি দেখছেন আমাকে? বাদাম দিন। ও কিছু না, বাদাম নাও। বিকালটা ওকে নিয়ে ঘুরে সন্ধ্যায় বাসায় আসলাম। কি ঘুরতে কেমন লাগলো দুজনের? তোমার বোন সাথে থাকলে সারা জীবন সুন্দর লাগবে। দুষ্টু একটা। যা ফ্রেশ হয়ে আই, নাস্তা দেবো। ওকে, আমি ফ্রেশ হয়ে আসলাম। রাতে ডিনার করে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, যদি এই বিদেশি ম্যাম আমার হতো, দিলটা খুশ হয়ে যেত। সকালে ঘুম থেকে উঠে শুনি নীলা এখনো ঘুম থেকে উঠিনি, তাই সোজা চলে গেলাম নীলার। ও মা, এ কি অবস্থা! আমার তো লজ্জা লাগে কে রে। নীলাকে জাগাতে লাগলাম। নীলা হঠাৎ আমার হাতে জড়িত হলো। হায় হায়, কি করব এখন? এরপর নীলা কোল বালিশ মনে করে আমাকে টেনে জড়িত হলো। বাহ, খারাপ না, ঘুমের ঘোরে হলেও বিদেশি ম্যামকে জড়িত ধরতে পারবো। নীলা ঘুমের ঘোরে আমাকে কোল বালিশ মনে করে আস্তে পিস্টে জড়িত ধরলো। আমি বাদ থাকবো কেন? আমিও জড়িত ধরি। মেয়েদের শরীর এত নরম কেন? আমার তো ঘুমই চলে আসছে। কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। কি ঘুম রে! কিছুক্ষণ পর হঠাৎ ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠলাম। তাকে দেখে আমি নিচে পড়ে আছি। কি ব্যাপার, আমি তো নীলাকে জড়িয়ে ছিলাম, তাহলে নিচে কি করে? উপরে তাকে দেখি নীলা খাটের উপর বসে আগে ফুসছে। কি ব্যাপার, এইভাবে তাকিয়ে আছো কেন? আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরেছিলেন কেন? তোমাকে ডাকতে এসেছিলাম, আর তখনই তুমি আমাকে টেনে জড়িয়ে ধরলে, তাই তো আমিও। লুচ্চা ব্যাটা কোন হানকার? তাই বলে আমার বুকের মাঝে ঘুমিয়ে যেতে হবে? তোমার শরীর এত নরম যে আমার ঘুম চলে আসছিল। কি? কই, কিছু না। তবে রে। এই বলে নীলা আমাকে দৌড়াতে লাগলো। সারা ঘর দৌড়াচ্ছি। অবশেষে ভাবির পেছনে গিয়ে লুকালাম। আপু তুমি সরো, আজ ওনার একদিন কি আমার একদিন। সকাল সকাল তোরা কি শুরু করলি? তুমি সরো তো আপু। উনি সকাল সকাল কি করেছে জানো? কি করেছে? উনি আমায়, আমি বলতে পারবো না, তুমি সরো তো। এই বলে যেই ধরতে যাবে তখন আবারও দৌড়তে পালালাম। এই ঘর থেকে ওই ঘর, অবশেষে আমার রুমে চলে গেলাম। হায় হায়, এবার কোথায় যাব? নীলা দৌড়ে এসে ভার সামলাতে না পেরে আমাকে নিয়ে এই খাটে পড়লো। ভাগ্যের কি খেলা, ও আমার বুকে আর ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের উপর। সুযোগ কি আর হাতছাড়া করা যায়? ওর হাত দুটো চেপে ধরে ঠোঁটে চুমুক দিয়ে দিলাম। নীলা ছোটার জন্য নড়াচড়া করছে। চুমুক দিয়ে দিতেই নিঃশব্দে হয়ে গেছে। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই নীলা আমাকে লাথি থাপ্পড় যা পারলো দিল। লুচ্চা ব্যাটা একটা। নীলা রুম থেকে দৌড়ে পালালো। কি তেজ রে বাবা, হাতে সব জ্বালিয়ে দিল। আমরা নাস্তা করতে বসেছি সবাই। কেন জানি ওকে চুমু দেওয়ার পর থেকে পেটের ক্ষুধা চলে গেছে, তাই খাবার নাড়াচাড়া করছি। কি ব্যাপার সবুজ, খাচ্ছ না কেন? ক্ষুধা নেই। কেন? সকালে যা খেয়েছি তাতে আর ক্ষুধা থাকবে কি করে? নীলা আমার দিকে রাগে চোখে তাকালো। কি এমন খেয়েছো যে ক্ষুধা নেই? বলা যাবে না, অনেক দামি জিনিস খেয়েছি। নীলা আবারও রেগে গেল। আমার ভাইটা কি এমন খেয়েছে যে বলা যাবে না? বললাম তো বলা যাবে। আমার লক্ষ্মী দেবরটা আমায় বলো না শুনি। আচ্ছা শোনো তাহলে, চুপি চুপি বলে কানটা আগাও। আমি যে ভাবের খানে বলতে যাবো ঠিক তখনই নীলা আমার পায়ে জোরে একটা পাড়া দিল। উফ ভাবি গো! ভাবের কানের কাছে চিৎকারটা দিলাম। ওরে দুষ্টু, এই জন্য কান আগাতে বললি? না ভাবি। দুষ্টু, মারবো একটা। চুপচাপ খা, আমার কানটা গেল। নীলা রেগে রুমে চলে গেল। কিরে নীলা, না খেয়ে চলে যাচ্ছিস কেন? তোর আবার কি হলো? নীলা তার রুমে গিয়ে মনে মনে আমাকে ইচ্ছে মতো গালি দিতে লাগলো। আমি আড্ডা দিতে বাইরে চলে গেলাম। বন্ধু সাগরকে কল দিলাম। হ্যাঁ তুই কই? মোড়ের মাথায়। আচ্ছা থাক, আমি আসছি। আমি আছি, তুই আয়। রোমান আছে? সবাই আছে, তুই আয়। আচ্ছা ওয়েট কর, আসতেছি। ওদের সাথে গিয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। ফেরার পথে ফুচকার দোকান সামনে পড়লো।
তখন নীলার কথা মনে পড়ে গেল। ভাবলাম পাগড়িটার জন্য 2 প্লেট নিয়ে যাই। যেই ভাবা সেই কাজ, নীলার জন্য ফুচকা নিয়ে গেলাম। ও রুমে ঢুকে দেখি নীলা শুয়ে শুয়ে বই পড়ছে। কি করো? নীলা কিছুটা রুক্ষ ভাষায় বলল, আপনি দেখেন না কি করি? আচ্ছা ওঠো, দেখো তোমার জন্য কি এনেছি। এখন উঠতে পারবো না, আপনি যান তো। আমি নীলার হাত থেকে বইটা সরিয়ে ওকে টেনে বসলাম। ওর দিকে ফুচকার পোটলাটা বাড়ি দিয়ে বললাম, তোমার জন্য ফুচকা এনেছি, স্পেশাল ফুচকা। নীলা আমার হাত থেকে ফুচকার পোটলাটা নিয়ে আমার মুখে মেরে বলল, আমি রাস্তায় সব খাই না, কয়বার বলবো, যত সব আছে। আমার কিছুটা রাগ উঠে গেল, তাই পোটলা থেকে 1 পিস নিয়ে নীলাকে জোর করে খাইয়ে দিয়ে পোটলাটা নিয়ে চলে আসলাম। ভাবি, ভাবি কোথায় তুমি? কি হয়েছে? এদিকে আসো তো। কি বলবা তাড়াতাড়ি বলো, রান্না করছি তো। হা করো। কেন? হা করো তো। আচ্ছা করছি। আমি 1 পিস ফুচকা ভাবের মুখে পুরে দিলাম। তারপর ফুচকার পোটলাটা ভাবের হাতে দিলাম। ওয়াও, ফুচকা! হুম। আমার দেবরটা আমাকে এত ভালোবাসে। এবার আমাকে খাইয়ে দাও। আচ্ছা, হ্যাঁ করো। ভাবি আমাকে খাইয়ে দিচ্ছে, আমি ভাবিকে দিচ্ছি। ওহ, কি মজা! স্পেশাল ভাবে বানিয়ে এনেছি। নীলা 1 পিস খেয়ে মনে হয় মজা পেয়েছে, তাই বারবার রুম থেকে উঠে দিয়ে আমাদের দেখছে আর আফসোস করছে কেন ফিরিয়ে দিল। ভাবি, হুম। তোমার বোনকে নিয়ে সাদো, দেখো খাবে কিনা। আচ্ছা। তারপর আমি আমার রুমে চলে আসলাম। ভাবি ফুচকা নিয়ে নীলা রুমে গেল। আমি ফুচকা নিয়ে যেতে পারতাম, আমি আবার গেলে হয়তো ইগোর কারণে আমার কাছ থেকে খেত না। ভাবি আমার কাছে এসে বলল, সবুজ, নীলা ফুচকা খেয়ে বেশ তারিফ করলো ফুচকার। তাই নাকি? আর একদিন এনে তো তোমার এই স্পেশাল ফুচকা। আচ্ছা আনবনি। দুপুরে লাঞ্চ করার সময় ভাবলাম পা দিয়ে একটু আলতো শুয়ে দিই। পা শুয়ে যাচ্ছি পা দিয়ে, কিন্তু নীলার কোনো পরিবর্তন দেখছে না। ব্যাপার কি? আর একটু বেশি পা ছুঁয়ে দেখি, এবারে কোনো পরিবর্তন দেখলাম না। ভাবের দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। একটা মুচকে হাসিতে বললো, ভুল করে কার পায়ে পা ছোঁয়াচ্ছ? সরি ভাবি। খাওয়ার সময় দুষ্টুমি না করলে হয় না? চুপচাপ খা, দুষ্টু একটা। নীলা মুচকে মুচকে হাসছে। বিকেলে দেখি নীলা ছাদের দোলনায় বসে আছে। আমি গিয়ে সোজা ওর পাশে বসে পড়লাম। নীলা দোলনা থেকে উঠে গিয়ে আমার দিকে কড়া ভাবে তাকিয়ে বললো, সমস্যা কি আপনার? এভাবে কাছে এসে বসলেন কেন? আরে বেআইন, রেগে যাচ্ছ কেন? আমি এসব পছন্দ করি না। কিছু কিছু জিনিস পছন্দ না করলেও অন্যের পছন্দের জন্য করতে হয়। আপনি কি আমার বিয়ে লাগেন, নাকি যে আপনার পছন্দের দাম দেব? বলে ক্ষতি আছে নাকি? যত সব আছে এলো। এই বলে নীলা চলে যেতে লাগলো। এই নীলা, শোনো কথা আছে। নীলা আমার কথা না শুনে চলে গেল। রাতে বাইরে থেকে আড্ডা দিয়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে খাটে হেলান দিয়ে একটু রেস্ট নিচ্ছি। তখন নীলার কথা মনে পড়লো। ওর কথা মনে হতেই আনমনে হেসে দিলাম। এই 2 দিন এমন হচ্ছে, ভালোবেসে ফেললাম নাকি ওকে? হয়তো নীলাকে দেখার জন্য মন এমন উসখুস করছে কেন? একবার গিয়ে দেখে আসি আবার বিদেশি ম্যাম কি করে। ওর রুমে চলে গেলাম। কাজ নেই, সারাদিন শুধু বই পড়ে। ওর সামনে বসলাম। কি করো? দেখতেই তো পারছেন। ও, আমাকেও একটা বই দাও পড়বো। নীলা তার পাশ থেকে একটা বই বের করে দিল। আমি বইটা মেলে রেখে ওর দিকে পলকহীন ভাবে তাকিয়ে থাকলাম। আসলেই মেয়েটা অপরূপা, তাকে থাকতেই মন চায়। নীলা হঠাৎ আমার দিকে তাকালো। আমি আবার চোখ বইতে দিলাম। দেখে ফেললো নাকি? না, আবার বই পড়ছে। আমি আবার নীলার দিকে তাকিয়ে থাকলাম। নীলা আবার তাকালো। এই রে, এবার দেখে ফেলেছে। আমি বইয়ের দিকে তাকিয়ে আছি। নীলা আবার মনে হয় বই পড়ছে। এবার তাকানো যাক। মাথা উপরে ওঠাতে দেখি নীলা আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তারপর আমার বইটা হাত দিয়ে সোজা করে দিল। মানে আমার বই এতক্ষণ উল্টা ছিল। হায় হায়, মান সম্মান গেল সব। বই উল্টা ছিল, খেয়ালই করিনি। নীলা বইটা ঠিক করে আমার দিকে একইভাবে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। হয়তো জানার চেষ্টা করছে আমার আসল উদ্দেশ্যটা কি। বই পড়া যে আমার আসল উদ্দেশ্য না, সেটা এতক্ষণে বুঝে গেছে। আমি সরি বলে একটা বোকা হাসি দিয়ে দিলাম। নীলা এবার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলার আগেই কেটে পড়তে হবে। বইটা পাশে রেখে তড়িঘড়ি করে চলে আসলাম। ওর সবকিছুতেই আমার ভালো লাগে, কেন তা জানি না। ওর কথা ভাবলেই মুখে আনমনে হেসে উঠি। প্রেমে পড়লেই বুঝি এমন হয়। আমি যে নীলার প্রেমে পড়ছি ভাবে কিছুটা অনুমান করতে পেরেছে। সেদিন বিকেলে দেখলাম নীলা ছাদে একা মন খারাপ করে বসে আছে। তা আমি গিয়ে ওর গা ঘেঁষে বসলাম। নীলা চুপ করে আমার পাশ থেকে উঠে গেল, চলে যাবে তখন। প্রিয়তমা, কোথায় যাচ্ছ? এই বলে ওর হাত ধরে আবার আমার পাশে বসলাম। নীলা এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে ঠাস করে একটা চড় দিয়ে উঠলো। আর আমি কিছু বলার ফাঁসে হারিয়ে ফেলেছি। তারপর বলতে লাগলো, সমস্যা কি আপনার? আমার হাত ধরার সাহস হয় কি করে আপনার? পাশে বসার মতো যোগ্যতা আছে আপনার? কি হলো, চুপ করে আছেন কেন? বিদেশ থেকে পড়ালেখা করে আসছি, হ্যাংলা মেয়ে পেয়েছেন আমাকে? যখন ইচ্ছে হাত ধরবেন, যখন ইচ্ছে ফাজলামো করবেন। একটা কথা শুনে রাখুন,
এরপর ফাজলামো করলে ভেবেচিন্তে করবেন, না হয় এর ফল ভালো হবে না। আমি ভাবতেও পারিনি নীলা এমন কিছু বলবে। ওর মন ভালো করতে গিয়ে আজ আমার বেহাল দশা। বুঝলাম না, কান্না করার কথা আমার, সে জায়গায় নীলা কেন কান্না করলো। মুহূর্তে আমার হাসি খুশি মনটা বেদনায় পড়ে গেল। বেশ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলাম, তারপর নিচে চলে গেলাম। রুমে ঢুকতে যাব, ঠিক তখনই ভাবি আমার সামনে এসে দাঁড়ালো। ভাবির দিকে তাকাতে দেখলাম বিরক্তির ছাপ মুখে। সবুজ, কাজ কিন্তু মোটেও ঠিক করিসনি। তোর কাছে এসব আশা করিনি আমি। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুই। ছি। এই বলে ভাবি আমার সামনে থেকে চলে গেল। আমি হাসবো না কাঁদবো নিজেই ভেবে পাচ্ছি না। ভাবি এসব বলে গেল। নীলা ভাবির কাছে আমার নামে বিচার দিয়েছে এই সামান্য কারণে। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বেশ কান্না পাচ্ছে আমার। কিছুক্ষণ কাঁদলাম। আসলে আমি সহজে কোনো কথা মনে নেই। যারা মন থেকে কিছু বলে তাদের ধারে কাছেও যায় না। কাছের মানুষদের কাছ থেকে সামান্য বকাও অন্তরে গিয়ে আঘাত করে। রাতে ভাবি কয়েকবার খাবার খেতে রাখলো, না বলে দিয়েছি, কেন জানি খেতে ইচ্ছে করছে না। বেশ কিছুক্ষণ পর ভাবি দরজা ধাক্কাচ্ছে। এই সবুজ, দরজা খুল। কেন? তোকে দরজা খুলতে বলেছি। আমি উঠে গিয়ে দরজা খুলতে দেখি ভাবি খাবার হাতে দাঁড়িয়ে আছে। বিছানায় নিয়ে গিয়ে বসালো আমাকে। ভাবিও বসলো পাশে। বললাম না, খাবো না। কেন এনেছো? আমার উপর রেগে আছিস? রাখবো কেমন? তুমি হলে মায়ের মতো, শাসন করার অধিকার তোমার আছে। আমি যদি মায়ের মতো হই তাহলে ভাত খেয়ে দে। হ্যাঁ কর। ভাবি আমাকে ভাত খাইয়ে দিচ্ছে। ভাবি আবার বলতে লাগলো, কেন নীলার পিছনে লাগিস? নীলা বিদেশ থেকে স্টাডি কমপ্লিট করে এসেছে, ওর ভাবমূর্তি আলাদা। কেন বুঝিস না? তোকে আমার আপন ভাইয়ের মতো মনে করি। এই ফ্যামিলিতে আসার পর থেকে তোকে কখনো তোর মায়ের অভাব বুঝতে দেয়নি। তুই যেভাবে খুশি তোকে সেভাবে রাখার চেষ্টা করছি। ভাবির কথা শুনে কেন জানি চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এই পাগল, কাঁদিস কেন? ভাবি আমার চোখের পানি মুছে দিল। শোন ভাই আমার, এমন কিছু করিস না যাতে আমার সম্মান যায়, তোর ভাইয়ের সম্মান যায়। নীলা এসেছে অল্প কিছুদিনের জন্য, ওকে হাসি মুখে বিদায় দিতে পারলেই তো হলো। তুমি নিশ্চিত থাকতে পারো তোমাদের সম্মানে আঁচ পড়তে দেবো না। এই তো আমার লক্ষ্মী ভাই, এবার ঘুমা। এই বলে ভাবি আমার কপালে একটা চুমু দিয়ে লাইট বন্ধ করে চলে গেল। আমি ঘুমের দেশে চলে গেলাম। সকালে নাস্তা করতে বসেছি। নীলা নিচের দিকে তাকিয়ে খাচ্ছে, আমিও খাচ্ছি। কেউ কারোর দিকে তাকাচ্ছি না। এর ভিতর ভাবি কিচেনে গেল। আমি নীলাকে বলে উঠলাম সরি। নীলা মাথা উঠিয়ে আমার দিকে তাকালো, বোঝার চেষ্টা করছে আমি বলেছি কিনা। আসলে কালকের জন্য সরি। নীলা কিছুটা নিচু স্বরে বলল, আমিও সরি, কাল মন খারাপ ছিল তাই কি থেকে কি বলে ফেলেছি। আমি বললাম ইটস ওকে। তারপর নিচের দিকে তাকিয়ে খেতে লাগলাম। বাসায় আর ভালো লাগছে না, তাই বাইরে বন্ধুদের কাছে চলে গেলাম আড্ডা দিতে। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় ভাবির জন্য তেঁতুলের চাটনি নিয়ে আসলাম। ভাবি তোমার জন্য চাটনিগুলো এগিয়ে দিলাম। খুব ভালো করেছিস এনে। ফ্রেশ হয়ে আয় খাবি। দুপুরে নিচের দিকে তাকিয়ে খেয়ে চলে আসলাম। রাত হয়ে গেল। নীলার সাথে সারাদিন আর কোনো কথা হয়নি, দেখেও নি, দেখবো কিভাবে। বাসায় আসলে থাকি তো রুমের ভেতর, প্রয়োজন ছাড়া বের হই না। পরের দিন বিকেলে ছাদে গিয়ে দেখি আজও নীলা দোলনায় বই হাতে বসে আছে। একবার ভাবলাম চলে যাই, আবার ভাবলাম না, ওর মতো ও থাকুক, আমি আমার মতো। তাই ওর বিপরীত পাশে ছাদের কিনারে চলে গেলাম। নীলা বই থেকে মুখ উঠিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। বেশ কিছুক্ষণ ছাদে থাকলাম, একবারও তাকায়নি নীলার দিকে। রাতে খেতে বসেছি, তখন হঠাৎ নীলার পায়ের থেকে পা লাগলো। ভাবলাম অনিচ্ছাকৃত হয়তো পা লেগেছে। কিছুক্ষণ পর আবার আমার পা ছুঁয়ে দিল নীলা। আমি ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি অনিচ্ছাকৃত লেগে গেল নাকি। না, নীলার ভেতর কোনো পরিবর্তন দেখছি না। এবার আমি আমার পা পিছনে নিয়ে আসলাম। হঠাৎ ভাইয়া পাশ থেকে বলে উঠলো, কি ব্যাপার নীলা, পা দিয়ে আমার পা খোঁচাচ্ছ কেন? নীলা কিছুটা লজ্জা পেয়ে ভাইয়াকে বললো সরি ভাইয়া। আমার হাসি পেলো, চুপচাপ খাচ্ছি। ভাইয়া বলে উঠলো, তা সবুজ পড়ালেখা শেষ করলি কবে? এখন তো আমার সাথে গিয়ে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারিস। করবো কবে? আর কিছুদিন পর। আচ্ছা ওকে। আমি রুমে চলে আসলাম। আজ সকাল সকাল ছাদে গেলাম। কতদিন সকালে রৌদ্র গায়ে মাখা হয় না, যত মোর জ্বালা। একটু দোলনাতে গিয়ে বসবো, তাও নিলে সেখানে বসা। এমনি এত সকাল সকাল তো উঠবে না। ওর থেকে দূরে ছাদের অন্য পাশেই চলে গেলাম। কিছুক্ষণ পর আমার পাশে কাউকে অনুভব করলাম। পাশে তাকে দেখি নীলা। চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কোনো কথা বললাম না। তখন নীলাই বলল, কি করছেন? আমি বললাম কিছু না। ও আমি আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসলাম। হয়তো আরো কিছু বলতো। দুদিন পর বিকেলে আদর শোয়া হয়ে খাটে বসে আছি, তখন রুমে নীলা সহ ভাবি আসলো। কিছু বলবে ভাবি? একটু কাজ করে দে না। কি কাজ ভাবি? নীলাকে নিয়ে একটু মার্কেটে যা না, ও কি কি কিনবে।
ভাবি আমার এখন ভালো লাগছে না, তুমি দারোয়ান চাচাকে বলো সাথে যেতে। নীলা কিছুটা রেগে বলল, হোয়াট? আমি দারোয়ান চাচার সাথে যাব মার্কেট করতে? আমি যাব না, আমার লাগবে না কিছু কেনা। এই বলে নীলা আমার রুম থেকে বের হয়ে তার রুমে চলে গেল। লক্ষ্মী ভাই আমার, জানা ওকে একা ছাড়তে পারবো না। ওর কিছু হয়ে গেলে আমি বাবার কাছে খিচে পাপ দিব। বড় মুখ করে এনেছি ওকে, জানা ভাই আমার। ওনাকে রেডি হতে বলো। তুই রেডি হয়ে আই, আমি ওকে বলছি। আমি রেডি হয়ে রুম থেকে বাইরে আসলাম। ড্রয়িং রুমে এসে দেখি নীলা সোফায় বসে আছে। কত যে মায়াবী লাগছে মেয়েটাকে, বলে বোঝাতে পারবো না। না, আমার তাকানো যাবে না। আমি ওর কাছে যেতেই নীলা দাঁড়িয়ে গেল, আমার মুখে দেখে তাকিয়ে আছে। চলুন, বাইরে রিক্সার জন্য ওয়েট করছি। নীলাকে রিক্সা উঠে দিলাম। রিক্সাওয়ালা মামাকে মার্কেটের ঠিকানা বলে দিচ্ছি। মামা এবার যান আপনি। এই দাঁড়ান দাঁড়ান। আমাকে উদ্দেশ্য করে বলল, আপনি যাবেন না? নীলা কিছুটা সরে গিয়ে বলল, উঠুন। আমি একটা মুচকে হাসি দিলাম। কি হলো, উঠুন। উঠতে না পারলে আমার হাত ধরে উঠুন। নীলা হাত বাড়িয়ে দিল আমার দিকে। আপনার পাশে বসার যোগ্যতা এখনো হয়নি, আপনি জানান আমি পরে রিক্সা আসছি। এই কথা বলতেই নীলার মুখে কেমন পরিবর্তন দেখলাম, কিছুটা মলিন ভাব। একটা বড় মলের সামনে নামলাম। নীলা দাঁড়িয়ে আছে। আমি নেমে ভাড়া চুকে নীলাকে নিয়ে ভেতরে গেলাম। কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখলো, তারপর একটা শাড়ির দোকানে ঢুকলো। নীলার শাড়ি দেখছি, একটা শাড়ি দেখছি আমি, ব্লু কালারের, বেশ পছন্দ হয়েছে আমার। আমি তাকিয়ে তাকিয়ে সেটা দেখছি। নীলা তো খেয়াল করছে, তাই দোকানদারকে বললো, আঙ্কেল ওই শাড়িটা দেখান তো। নীলা আমার সামনে শাড়িটা ধরে বলল, খুব পছন্দ হয়েছে আপনার? আমার পছন্দতে আপনার কি আসে যায়? নীলা আমার চোখের দিকে একটু তাকিয়ে দোকানদারকে বলল, আঙ্কেল এটা প্যাক করে দিন। আমি বুঝি না ওর আবার হঠাৎ কি হলো। এরপর আমাকে নিয়ে একটা ছেলেদের দোকানে ঢুকলো। বুঝি না ছেলেদের দোকানে ওর কি। নীলা পাঞ্জাবি দেখছে, ওর শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি নিল, দেখতেও খুব সুন্দর। দোকানদার তখন আমাকে দেখিয়ে বলল, আপনার হাজবেন্ডের গায়ে মানাবে খুব। নীলা কিছুটা লজ্জা পেয়ে বলল, থ্যাঙ্কস। মার্কেট থেকে বের হতেই নীলা আমার থেকে পাঞ্জাবের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, আপনার জন্য। আমি বললাম, সরি, আপনার জিনিস আমি নেবো কেন? আমার কথায় নীলে কিছুটা ভরকে গেল, নিজেকে সামনে নিয়ে বলল, আমি নিতে বলেছি নেবেন। আমি বললাম, সরি, আমার যথেষ্ট আছে, নিতে পারবো না। তো আমি এটা দিয়ে কি করব এখন? আপনি ভালো জানেন আপনি কি করবেন। নীলার মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। নীলা আর কোনো কথা বলেনি। নীলাকে একটা রিক্সা উঠিয়ে দিলাম। আমিও একটা রিক্সা নিয়ে চলে গেলাম বাসায়। নীলাকে রেখে আমি বাসার ভেতর চলে গেলাম। ও আমার পেছন পেছন হেঁটে আসছে। নীলার চেহারার মলিন ভাব দেখে ভাবি বলল, কে রে নীলা, কি হয়েছে? নীলা চুপ করে থাকলো। মুখটা আবার শুকনো কেন, কি হয়েছে বলবি তো? নীলা ভাবের দিকে পাঞ্জাবিটা এগিয়ে দিল। পাঞ্জাবি কার জন্য? তোমার দেবরের জন্য, আমার কাছ থেকে নেয়নি। আচ্ছা, মন খারাপ করিস না, আমার কাছে দে, আমি নিয়ে দিচ্ছি। ভাবি পাঞ্জাবিটা নিয়ে আমার রুমে আসলো, আমার পাশে এসে বসলো। কিছু বলবে? পাঞ্জাবিটা পরতে দেখে কেমন লাগে? আমার এখন ভালো লাগছে না। তো পাঞ্জাবিটা নিচ্ছিস না কেন? ডয়ারে আমার আরো 3টা পাঞ্জাবি আছে, আমার লাগবে না, তুমি নিয়ে যাও। বুঝি তো, আমাকে তো আর আপন ভাবতে পারিস নি এখনো। দেখো, ব্ল্যাকমেল করবা না। তাহলে নিচ্ছিস না কেন? দে, না হলে বুঝবো তুই আমায় আপন ভাবতে পারিসনি, তোর বোন ভাবতে পারিসনি। তুমিও না কিসের মধ্যে কি বলো যে, দাও। এবার একটা গায়ে দে, একটু দেখি আমার ভাইটাকে কেমন দেখায়। আবার পড়াও লাগবে? আচ্ছা পড়ছি, এবার দেখেছো হয়েছে? হুম, এবার খেতে আয়। আচ্ছা খুলে নেই। না না, খোলা লাগবে না, এটা পরেই, এটা পরে খেতে আয়। বুঝে না তোমার আবার কি হয়েছে। চলো। খেতে বসে একটা জিনিস লক্ষ্য করলাম, নীলা বারবার আর চোখে আমাকে দেখছে। হয়তো ওর কিনা পাঞ্জাবি পরছি বলে। রাতের আকাশটা দেখতে মন চাইলো, তাই ছাদে চলে গেলাম। ছাদের এক কোনায় ঘেঁষিয়ে দাঁড়িয়ে আকাশ দেখছি। রাতের আকাশ দেখতে মজাই আলাদা। আকাশের দিকে তাকিয়ে তারা দেখায় বিপদ। খুব এড়িয়ে চলছেন আমায়, তাই না? হঠাৎ নীলার এমন কথায় বেশ চমকে গেলাম আমি। পাশে তাকে দেখি নীলাও এত রাতে এখানে কি করছে। নীলা আবার বলা শুরু করলো, ছোটকাল থেকেই বেশ আদরে বড় হয়েছে, তাই অবহেলাটা সহ্য হয় না। কারো অবহেলা আমি সহ্য করতে পারি না। কিছুক্ষণ চুপ করে থাকলো, বুঝছি না কান্না করছে কিনা। আসলে সেদিন আমার কাছের এক ফ্রেন্ড গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই মনটা খারাপ ছিল। আর তখনই আপনি এসে ফাজলামো শুরু করলেন। কারো মন ভালো করার চেষ্টা করা বুঝি ফাজলামো? সরি তো, বুঝতে পারিনি। ভাবির কাছে বিচার দিয়েছিলেন কেন? আমি? থাক, আর অস্বীকার করা লাগবে না। জানেন তো, কাছের মানুষদের কাছ থেকে সামান্য কথাও অন্তরে গিয়ে আঘাত করে। বিশ্বাস করুন, আমি আপনাকে কিছু বলিনি। আমার বিশ্বাসে কি আসে যায়? আচ্ছা আমি সব ভুলে গেছি।
আপনিও ভুলে যান। তাহলে আপনি আপনি করে বলছেন কেন? আমার কাছে আসছেন না কেন? সবাইকে তুমি বলা যায় নাকি? আর আপনার কাছে আসতে যে যোগ্যতার প্রয়োজন আছে আগে জানতাম না। আচ্ছা চলি। এত রাতে দুজনকে কেউ দেখলে খারাপ ভাবে। আমি চলে আসলাম। পেছন থেকে নীলা বলল, শুনুন। নীলার গলা কেমন ধরে আসছে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মামাতো বোন ইরা ড্রয়িং রুমে বসে আছে। ইরা আমাকে দেখে জড়িয়ে ধরলো, কিরে কখন আসলি? মাত্র আসলাম, রাতে বাসে চড়লাম, সকালে এসে পৌঁছলাম। আমাকে বলতি পিক করে নিয়ে আসতাম। সারপ্রাইজ দিলাম। ভালো, তা মামা কোথায়? কোন কাজে যেন এসেছিল, সেই কাজে চলে গেছে। হঠাৎ চোখ গেল কিচেনের দিকে। নীলা আমাদের দিকে তাকিয়ে আছে। দেখে তো মনে হয় কিছুটা রেগে আছে। ইরা নীলাকে দেখে বলল, ভাইয়া উনি কে? আমি বললাম, বিদেশি ম্যাম। কি বলো বুঝিনি। ভাবের বোন। দাঁড়াও, আমি কথা বলে আসি। নীলা আমার দিকে কেমন হয়ে যেন রাগে চোখে তাকালো। আমি ছাদে গেলাম। হঠাৎ নীলা পেছন থেকে বলল, আপনাকে আপু নাস্তা করতে ডাকছে। আমিও নিচে চলে যেতে লাগলাম। তখন নীলা আবার বলল, মেয়েটা আপনার কি হয়? আমি এবার ঘুরে নীলার দিকে তাকালাম। নীলা আমার চোখের দিকে নির্লিপ্ত ভাবে তাকিয়ে আছে, উত্তরের আশায়। আপনার বেআইন হয়। আপনার কি হয়? নীলা কি বোঝাতে চাচ্ছে আমি তা ভালোভাবে বুঝেছি। আমি আর কিছু না বলে নিচে চলে আসলাম। নাস্তার টেবিলে বসে নাস্তা করছি। নীলা আমার সামনে বসেছি, ইরা পাশে। খাবার খেয়ে যাচ্ছে। ইরা টুকটাক কথা বলছে। নীলা শুধু আমাদের দুজনের মুখের দিকে তাকাচ্ছে। ভাবি ইরাকে বলল, তা বোন আমার, তোমার খবর কি? পড়ালেখা কেমন চলে? এতে কোনো রকম চলে ভাবি। কেন? কোন রকম কেন? এমনি। বিকালে ইরা বায়না ধরলো আমার সাথে ঘুরবে। আচ্ছা রেডি হয়ে নে। তুমি জাস্ট 5 মিনিট ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। আমি ড্রয়িং রুমে বসে আছি, তখন ভাবি আসলো। সবুজ, কোথায় যাচ্ছিস? ইরাকে নিয়ে একটু ঘুরতে যাব। ঘুরতে যখন যাবি তখন নীলাকে সাথে নিয়ে যা। আচ্ছা ওনাকে রেডি হতে বলো। ভাবির পেছন থেকে নীরা বলল, আমি রেডি। আমি নীলার দিকে তাকিয়ে আবার প্রেমে পড়ে গেলাম। না কি ভাবছি, ওর প্রেমে পেয়ে পড়া যাবে না। আমি এসব ভাবছি, তখন এটাও এসে বলল, হয়ে গেছে আমার, চলো। আমি নীলাকে বললাম, চলুন। বাইরে রিক্সা নিতে গিয়ে ঝামেলা। লোক হলাম 3 জন। আচ্ছা তোমরা দুজন এক রিক্সায় যাও, আর আমি আর এক রিক্সায় একা যাচ্ছি। আমি তোমার সাথে যাব। উনি কি একা যাবে নাকি রিক্সায়? কিছু হবে না। নীলা শুধু আমার চোখের দিকে তাকিয়ে আছে, দেখছে আমি কি বলি। আমি নীলাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা তাহলে আপনি এই রিক্সায় ওঠেন, আমরা দুজন এই রিক্সায় উঠি। নীলা কিছু বললো না, রিক্সায় উঠে গেল। পেছন থেকে দেখলাম নীলা হাত দিয়ে চোখ মুছছে। আমরা গিয়ে একটা পার্কের সামনে নামলাম। 3 জন হাঁটছি, আমি মাঝে, ওরা দুজন দুপাশে। ইরা ফুচকার দোকান থেকে বলল, জনে ভাইয়া আমি ফুচকা খাবো। আচ্ছা চল। নীলাকে জিজ্ঞাসা করলাম, আপনি খাবেন? নীলা আমার চোখের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল। বুঝলাম খাবে। 3 জন গিয়ে ফুচকার দোকানে বসলাম। মামা 3 প্লেট ফুচকা দেন তো। তারপর ইরা বলল, সবুজ ভাইয়া, আমি তোমাকে আর ভাইয়া বলে ডাকতে পারবো না, নাম ধরে তুমি করে বলবো। আমি কিছু বলার আগেই নীলা বলে উঠলো, কেন তোমার বড় ভাইকে নাম ধরে তুমি করে বলবে কেন? তাছাড়া তোমার বড় ভাই হয়তো। তো কি হয়েছে, আমি তুমি করে বলবো। আমি বললাম, আচ্ছা তুমি করে বলিস। নীলা কিছুটা রেগে বলল, তুমি করে বলবে মানে তোমার? তখন ফুচকা চলে আসলো, তাই নীলাকে থামিয়ে দিয়ে বললাম, ফুচকা খান। আমরা চুপচাপ ফুচকা খাচ্ছি। হঠাৎ ইরা বলল, সবুজ আমাকে একটা ফুচকা খাইয়ে দাও। হ্যাঁ, নিজে নিয়েই তো খেতে পারিস। দাও তো। এই হা করলাম। কি যে পাগলামি করিস, নে। ইরাকে খাই দিলাম। ইরার এই ঢং দেখে ইরার গা জ্বলে যাচ্ছে, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ইরা এবার বললো, হা করো, খাইয়ে দেই। আমি বললাম, আচ্ছা দে। আমি হা করতে খাই দিল। তবে ইরা নয়, নীলা। ইরা আর আমি অবাক। ইরা ফুচকা হাতে আমার দিকে তাকিয়ে আছে। নীলা কিছুটা রেগে বললো, বেশি ফুচকা খাওয়ার ইচ্ছা না, খান। এ বলে ফুচকার প্লেটটা ফেলেই চলে গেল। এর আবার কি হলো? উনি এমন করলো কেন? আমি বললাম, তুই তুই বুঝবি না, ফুচকা খা। নীলা সেখান থেকে রাগ করে বাসায় চলে আসলো। নীলার মনে যে কিছু একটা চলছে তা বেশ ভালো করেই বুঝছি। আরো কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতে দেখলাম নীলা ড্রয়িং রুমে বসে আছে। আমাকে দেখে নীলার চোখ গরম করে আমার দিকে তাকালো। তখন ভাবি কিচেন থেকে এসে বললো, সবুজ নীলা একা একা চলে আসলো কেন? আমি বললাম, উনিই ভালো জানে। আমি রুমে চলে আসলাম রাতে। রুমে বসে ইরা আর আমি গল্প করছি। তখন নীলা কফি হাতে রুমে ঢুকলো, আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, কফি আপনার জন্য। তখন ইরা বলল, আপু আমার জন্য 1 মগ কফি আনো। আমি কফিটা নিয়ে ইরাকে দিয়ে বললাম, তুমি খাবে না? না। নীলা পিছন করে চলে গেল। নীলার চোখের কোণে স্পষ্ট পানি দেখতে পেলাম। রাতে ডিনার করার সময় ভাবি বলল, সবুজ তোর জন্য আজ নীলা নিজের হাতে স্পেশাল ভাবে কফি বানিয়েছে,
খেয়ে কেমন বুঝলি? আমি নীলার দিকে তাকালাম। নীলা আমার চোখের দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে ভাত নাড়াচাড়া করতে লাগলো। কবেটা এটা খেয়েছে? বানালো তোর জন্য, খেলো এরা? সবার সব জিনিস খাওয়ার জন্য যোগ্যতা লাগে। বুঝলাম না। কিছু না, খাও তো। নীলা খাবারে আস্তে করে পানি ঢেলে রুমে চলে গেল। রাতে এটাকে নীলার সাথে ঘুমোতে দেওয়া হলো। সকালে ঘুম থেকে উঠতেই কাউকে রুম থেকে বের হয়ে যেতে দেখলাম। ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। তখন ইরা বলল, সবুজ ভাইয়া, আজ কিন্তু আমাকে সারাদিন ঘোরাতে হবে। আমি বললাম, আমার তো আজ সময় হবে না। আচ্ছা, আমার এক ফ্রেন্ডকে বলে দিচ্ছি, ওই তোকে ঘোরাবে। আচ্ছা, তাড়াতাড়ি আসতে বলো। নীলা আপু, তুমি যাবে নাকি? নীলা আমার চোখের দিকে তাকিয়ে বলল, না যাবো না। আমি আমার কাছের ফ্রেন্ড রোমানকে কল করে চলে আসতে বললাম। সে ইরাকে নিয়ে ঘুরতে বের হয়ে গেল। আমি আমার কাজে চলে গেলাম। রাত হয়ে গেল, এখনো বাসায় ফেরেনি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখি ভাবির ফোন। ভাবি বলো। কি করছিস এখনো? একটু কাজে আছি। ভাবিকে পাশ থেকে কে যেন শিখিয়ে দিচ্ছে। কখন আসবে? কখন আসবি? এই তো আসতে একটু রাত হবে। তাড়াতাড়ি চলে আসিস। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। কলিং বেল দিতেই নীলা দরজা খুলে দিল। আমি পাশ কাটে চলে আসলাম। বাকিরা সব ঘুমিয়েছে। ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। বেশ তো আনন্দেই আছেন দেখছি। নীলা কখন যে আমার পাশে এসে দাঁড়ালো বলতেই পারলাম না। নীলার কথায় বুঝতে পারলাম নীলা আবার বলল, কষ্ট দিতে খুব ভালোই যায়। এবার নীলার দিকে তাকালাম। ওর চোখে পানি চিকচিক করছে। সামান্য একটা কারণে আপনি আমাকে এইভাবে এড়িয়ে চলেছেন? কারণটা সামান্য হলো, কথাগুলো সামান্য ছিল না। তার জন্য তো সরি বললাম, আর কারণও বলেছি। তার থেকে বেশি কষ্ট লেগেছে ভাবির বলা কথাগুলো। কেন সেদিন শুধু শুধু ভাবির কাছে বিচার দিলেন? ইচ্ছে হলে দুটো থাপ্পড় দিয়ে দিতেন আমায়। নীলা এবার কেঁদে দিয়ে বলল, বিশ্বাস করুন, আমি আপুর কাছে বিচার দিইনি। আমি বিদেশ থেকে পড়ালেখা করতে পারি, কিন্তু এত অহংকারী না। সেদিনের কথাগুলো আমি রেগে গিয়েই বলেছি। একটা কথাও মন থেকে বলিনি। যেভাবে বলেছেন কথাগুলো তো সত্যি। হঠাৎ নীলা আমাকে জোর ধরে বলল, প্লিজ এভাবে বলবেন না, খুব কষ্ট হয়। খুব ভালোবেসে ফেলেছি আপনাকে, প্লিজ, অনেক ভালোবাসি। আমি ওকে জোর ধরবো, ঠিক তখন ভাবির কথাগুলো মনে পড়লো। তাই ওকে কাছ থেকে ছাড়িয়ে নিলাম। নীলা আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। কি হলো, ভালোবাসবেন না? দেখুন, আপনার যোগ্য কাউকে খুঁজে নিয়েন, আমি চলে আসবো। তখন নীলা আমার হাত চেপে ধরে মুখের কাছে মুখ এনে চোখে চোখ রেখে বলল, আমি এগুলো শুনতে চাইনি, ভালোবাসেন কিনা। আমি বললাম, দেখুন, অনেক রাত হয়ে গেছে, কেউ দেখলে সমস্যা হবে, সকালে কথা হবে। এই বলে আমি নিচে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার জন্য টেবিলে গেলাম। সবাই বসে আছি, কিন্তু নীলাকে দেখছি না। তখন ভাবি বললো, কে নীলা কই? এই নীলা, নীলা নাস্তা করতে আয়। ভাবি, আমি ডেকে নিয়ে আসছি, দাঁড়াও। ইরা নীলার রুমে গিয়ে দেখে নীলাকে ডেকে নিয়ে এলো। নীলার চোখ দেখে ভয়ে করে উঠলো, লাল হয়ে আছে চোখ জোড়া। নীলা আমার চোখের দিকে তাকিয়ে সামনের চেয়ারে বসলো। কিরে, তোর চোখ এমন লাল কেন? রাতে ঘুমাসনি? তোকে নিয়ে আর পারে না, সারাদিন শুধু বই আর বই নিয়ে পড়ে থাকিস। এই বলে ভাবি কিচেনের দিকে যাচ্ছিল। তখন নীলা গম্ভীর সুরে বলল। দাঁড়াও আপু। ভাবি ঘুরে নীলার দিকে তাকালো। নীলার এমন গম্ভীর স্বর শুনে ভাবি নীলাকে জিজ্ঞেস করলো, কিরে নীলা, তোর কি হলো? জ্বর টর আসলো নাকি? আপু, সেদিন কি আমি তোমার কাছে ওনার নামে কোনো বিচার দিয়েছিলাম? না তো। ওনার নামে কোনো কিছু বলেছিলাম? না তো, কেন? নীলা আমার দিকে তাকিয়ে বলল, দেখেছেন, আমি সত্যি বলছিলাম। ভাবি আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। নীলা বলল, তাহলে সেদিন ওনাকে শুধু শুধু বকেছিলে কেন? তোমার জন্য আজ আমায় উনি এড়িয়ে চলছে, ঠিক মতো কথাও বলছে না। তুই তো সেদিন কান্না করতে করতে ছাদ থেকে নেমেছিলিস। আমি জিজ্ঞাসা করলে তুই তো কিছুই বলিসনি। আর ছাদে দেখলাম সবুজকে। ভাবলাম ও বুঝি তোকে কিছু বলেছে, তাই তোকে একটু বোকা দিলাম। তোমার বকা দেওয়াতে আজ আমার সাথে উনি ঠিকমতো কথা বলে না। নীলার নাস্তা না করে রুমে চলে গেল। ভাবি আমার দিকে তাকিয়ে আছে, তাই আমিও চলে গেলাম। বাইরে বের হওয়ার জন্য রেডি হচ্ছে। তখন ইরা বললো, বাইরে যাচ্ছ বুঝি? আমি বললাম, আমি বাসায় একা একা বোর হচ্ছি। একা একা ভালো লাগে না। আমার সাথে চল। না, তোমার সাথে বেশি ঘোরা যায় না। তোমার বন্ধুকে বলো আসতে। উনি আমায় অনেক জায়গায় ঘুরায়, অনেক কিছু খাওয়ায়। হয়েছে, আর বলতে হবে না। পানি তো দেখি অন্যদিকে গড়াচ্ছে। ইরা ইরা কিছুটা লজ্জা পেয়ে বললো, ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি রোমানকে বলে দেবো। এই বলে আমি বাইরে বের হয়ে গেলাম। ভাবি নীলার রুমে গিয়ে দেখে নীলা বালিশে মুখ গুজে কাঁদছে। ভাবি নীলার মাথায় হাত রাখলো। তখন নীলার চোখ মুছে উঠে বসলো। কিরে বোন, কি হয়েছে তোর? আমি যা অনুমান করছি তা কি সত্যি? নীলা নিচের দিকে তাকিয়ে আছে। আমার দিকে তাকা। নীলা ভাবের দিকে তাকালো। তুই কি সবুজকে ভালোবেসে ফেলেছিস? নীলা আবার নিচের দিকে তাকালো। দেখ বোন,
আব্বু এটা কখনোই মানবে না। কেন মানবে না? সবুজ এখনো বেকার, তাছাড়া তুই বিদেশ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছিস। তুই আরো ভালো ভালো উঁচু লেভেলের ছেলে পাবি, ওকে ভুলে যা। আব্বু মানবে না। কখনো না। আমি উঁচু লেভেলের ছেলে চাই না, আমি ওকেই চাই। আর আব্বুকে তুমি বললে অবশ্যই মানবে। আচ্ছা পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা তুই ওকে এই কথা বলেছিস? হুম। তো কি বললো? নীলা কিছুটা কাদা স্বরে বলল, কিছুই না। সেদিন অমন ব্যবহারের জন্য আমার উপর এখন রেগে আছে, বাকিটা তোমার বকার জন্য এখন কথাই বলছি না। সবুজ একরোখা টাইপের ছেলে, তাই বলছি তুই অন্য কোনো ছেলেকে দেখ। তুমি আমাকে চেনো না। এই নীলা কি জিনিস সামনে দেখবে। এখন ওনাকে সরি বলে আসো, যাও। আচ্ছা যাচ্ছি, নাচটা খেতে আয়। এখন ভালো লাগছে না, পরে খাবো। যাও, সরি বলে আসো। আচ্ছা যাচ্ছি। অন্যদিকে রোমান ইরাকে নিয়ে ঘুরে বাসার সামনে নামিয়ে দিল। থ্যাঙ্কস। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। করেন। আপনি কি কারোর সাথে রিলেশন করেন? না। সত্যি তো? জি। আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি করেন না তো? না না, সত্যি করি না। ও, এবার ইরা একটা মুচকে হাসি দিয়ে বলল। কেন বলুন তো? রোমান কিছুটা লজ্জা পেয়ে বলল, কিছু না, আমি যাচ্ছি। রোমান কিছু দূর যেতেই ইরা রোমানকে পেছন থেকে ডাক দিল। রোমান ইরার ডাক শুনে বাইক জোরে ব্রেক করলো, আর সাথে সাথে স্লিপ কেটে পড়ে গেল। হাত কিছুটা ছিলে গিয়ে ইচ্ছা এলো, দৌড়ে গিয়ে হাত টেনে উঠালো ইরা। পাগল হলেন নাকি? এইভাবে কেউ ব্রেক করে? যদি কিছু হয়ে যেত, দেখেন কতটা ছিলে গেছে, রক্ত বের হচ্ছে। কিছু হবে না। ওনাকে বলছে কিছু? ইরা সাইড ব্যাগ থেকে রুমাল বের করে বেঁধে দিতে লাগলো আর বকতে লাগলো। উল্লু কোথাকার, বাইকও চালাতে পারে না। রোমান চলে যেতে লাগলো। এই, আপনাকে যেতে বলছি। না। তাহলে যান কেন? আচ্ছা, যাব না। কি বলবেন বলেন। আপনার নাম্বার দিয়ে যান। কি করবেন? আপনার মাথা করব, দেন। নেন। 017894972। সাবধানে যাবেন, পরে কথা হবে। ইরা বাসে যাওয়ার ধরলেই পিছন থেকে রোমান আবার বলল, আপনি সত্যি রিলেশন করেন না তো? ইরা মুচকে এসে বলল, পাগল একটা। জানতো রাতে রুমে বসে আছি, ইরা পাশে বসে বসে সারাদিন কোথায় কোথায় ঘুরলো তা বলছে। তখন নীলা কফি নিয়ে রুমে ঢুকলো, আমাদেরকে কফির মুখটা বাড়ি দিয়ে বলল। নিন খান। আমি নীলার মুখের দিকে তাকিয়ে থাকলাম। কি হলো? নিন খান। আমি হাতে নিতেই ইরা আমার কাছ থেকে কফির মগটা নিয়ে গেল। আমি খেয়ে টেস্ট করে নেই। নীলা ইরার হাতে কফির মগটা সো মেনে নিয়ে বলল, এটা তোমার জন্য না, ওনার জন্য নিন। আমি কফির মগটা হাতে নিতেই ইরার দিকে তাকিয়ে মুচকে হাসি দিলাম। তোমার জন্য আনছি, দাঁড়াও। আপু, আপু, এক মগ কফি দিয়ে যাও তো। ভাবি কফির মগ হাতে নিয়ে রুমে ঢুকলো। ইরাকে দাও কফিটা। ভাবি ইরাকে কফির মগটা দিয়ে আমার পাশে বসে বলল, ভাই আমার, ক্ষমা করে দে আমায়। সেদিন না বুঝে কত কি বলেছি। কি যে বলো, মা থাকলে হয়তো এমনই শাসন করতো। তুমি মায়ের মতো, আমাকে বকতেই পারো। আচ্ছা তোরা কথা বল, আমি কিচেনে গেলাম। ভাবি কিচেনে চলে গেল। নীলা বসে বসে আমার কফি খাওয়া দেখছে। কফি অর্ধেক শেষ হতেই নীলা আমার কাছ থেকে কফির মগটা নিয়ে গেল, বললো, আর খেতে হবে না, দেন শেষ করি। দেখতে হবে না, বাকিটা আমি খাবো। পাগল টাগল হলো কিনা কে জানে। এভাবে এক সপ্তাহ কেটে গেল। সকাল সকাল ড্রয়িং রুমে বসে টিভি দেখছি, তখন নীলা সহ ভাবি আসলো। কিছু বলবে ভাবি? একটু নীলার সাথে এয়ারপোর্টে যেত। কেন? বিদেশ থেকে আমার ফুফাতো বোন আসবে। নীলা যাদের বাসা থেকে স্টাডি করেছে। তুমি সাথে গেলেই তো পারো। আমার হাতে কাজ আছে, আমি যেতে পারবো না। তুই যা না, আব্বু গাড়ি পাঠিয়ে দিয়েছে। আচ্ছা যাচ্ছি। নীলার আমি নিচে গেলাম, গাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম। ভাবলাম একা একা গিয়ে কি বোরিং হবো নাকি, তাই আমার কাছের ফ্রেন্ড শাওরকে আসতে বললাম। পেছন থেকে নীলা বললো, আমাদের মাঝে আবার আপনার বন্ধুকে টানছেন কেন? একা একাই বোর হবো নাকি? নীলা আর কিছু বললো না। সাগর আসলে ওকে নীলার সাথে পেছনে বসতে বললাম, তখন নীলা বললো, না ভাইয়া, আপনি সামনে বসেন। কি আর করার, সাগর সামনে বসলো আর আমি নীলার সাথে পিছনে বসলাম। গাড়ি চলছে আপন গতিতে এয়ারপোর্টের দিকে, আর আমি চুপচাপ বসে আছি। নীলা হঠাৎ আমার হাতের আঙুলগুলো ওর হাতের আঙুল দিয়ে পেঁচিয়ে ধরলো। এই কি করছেন, ছাড়েন, সাগর দেখবে। নীলা আমার চোখের দিকে তাকিয়ে অন্য হাত দিয়েও আমার হাত চেপে ধরলো। আমি হাত ছাড়তে না পেরে চুপ করে থাকলাম। নীলা আমার এক হাত ওর দু হাতের মাঝে চেপে ধরে আছে।
আমার অবস্থা দেখে নীলা আমার চোখের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। সামনে থেকে সাগর আমাদের কাহিনী দেখে হাসছে। নীলা আমার হাতটায় হঠাৎ একটা চোখ দিল। আমি শিহরিত হয়ে গেলাম ওর আলতো ছোঁয়ায়। ওর দিকে রাগে চোখে তাকালাম। সামনে ওরা বসে আছে, তাই কিছু বলতেও পারছি না। নীলা আমার চোখের দিকে তাকিয়ে মুখ চেপে হাসছে। কিছুক্ষণ পর এয়ারপোর্টে এসে নামলাম। প্লেন ল্যান্ড করতো এখনো 1 ঘন্টা বাকি, তাই কিছু চিপস জুস নিয়ে নিলাম সাথে। নীলা পাশে, তাই ফর্মালিটির জন্য নীলাকে বললাম, কিছু খাবেন আপনি? আপনার রাত খাওয়া জুস দিলেই হবে। কি? যেটা শুনেছেন সেটাই। আমি কাউকে ভাগ দিতে পারবো না। আপনার যা খেতে ইচ্ছে হয় এখান থেকে নিয়ে নিন। নীলা আমার যা খেতে ইচ্ছে হয় তা তো এই ক্যান্টিনে নেই, তাহলে কোথায় আছে? আমার কাছে এসো। কি পাগলামো কথাবার্তা। আমি গেলাম। সাগর পাশের মোড়ে শুকটান দিতে গিয়েছে। এয়ারপোর্টের ভেতর গিয়ে কাউন্টারে বসলাম। নীলা এসে আমার পাশে বসলো। আমি জুসের বোতলের কাপটা খুলে মুখ লাগিয়ে খাচ্ছি। নীলা আমার খাওয়ার দিকে তাকিয়ে আছে। অর্ধেক শেষ হতেই নীলা টান মেরে জুসের বোতলটা নিয়ে মুখে লাগিয়ে চুমুক দিয়ে জুস খেতে লাগলো। এটা কেমন অসভ্যতামি? নীলা তৃপ্তি একটা হাসি দিয়ে বললো, অসভ্যতামি না, এটা ভালোবাসা। আমিও কিছু না বলে চুপ করে থাকলাম। এবার চিপস খাবো, তখন ভাবলাম আবার থাবা দিতে পারে, তাই নীলাকে জিজ্ঞেস করলাম, চিপস খাবেন? আরেকটা আছে, আমারটা থাবা দেবেন না? দেন, খাওয়া দেওয়ার কোনো কারণ নেই। চিপসে আপনার ঠোঁটের কোণে ছোঁয়া পাওয়া যাবে না। কি মেয়ে রে বাবা, কোনো লজ্জা শরম নেই, কি বলে। নেন। এত লজ্জা পাচ্ছেন কেন? দূর, কি জ্বালায় পড়লাম। সাগর হারামিটাই যে কোথায় গেল। কিছুক্ষণ পর প্লেন এয়ারপোর্টে ল্যান্ড করলো। আমরা ভেতরে গেলাম। গিয়ে তো দেখি আরেকটা সাগর হারামিটা কোনো একটা মেয়ের সাথে সমানে ঝগড়া করছে। মেয়েটাকে পিছন থেকে দেখা যাচ্ছে না। ওর কাছে গেলাম, সাথে নীলা আছে। কে, কি হয়েছে? আর বলিস না, এই পেতনিটা কোথা থেকে যেন এসে গায়ে পড়লো, আর এখন বলছে নাকি আমার দোষ। মেয়েটা পিছন করতে নীলা এবং মেয়ে দুজন দুজনকে জড়িত হলো। কেমন আছিস? মেয়েটা বলল, ভালো আর থাকতে পারলাম কোথায়। কাউন্টার থেকে বের হতেই এই দামড়া ছেলেটা এসে আমার গায়ে পড়লো। আচ্ছা হয়েছে রে, পরিচিত হয়ে রে। উনি হলেন সবুজ, আপুর দেবর। আর যার সাথে ধাক্কা লাগলো উনি হলেন সাগর ভাইয়া, ওনার বন্ধু। এবার মেয়েটাকে দেখিয়ে দিয়ে নীলা বলল, এ হলো আমার ফুফাতো বোন মিম। মিম হাই বলে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি যেই হাত বাড়াতে যাবো তখন নীলা মিমের হাত সরিয়ে দিয়ে বলল, হয়েছে, সাগর ভাইয়ের সাথে পরিচিত হয়ে নে। ওনার মতো বজ্জাতের সাথে পরিচয় হতে আমার বয়ে গেছে। চল। আমরা গাড়ির কাছে গেলাম। গাড়ির পেছন সিটে আছে 4টা, তাই আমি একদম পিছনে এক সিটে গিয়ে বসলাম। মিম আমার পাশে যেই বসতে যাবে তখন নীলা বলল, এই কি করছিস, তুই ওখানে গিয়ে বস। আমি এই বজ্জাতের সাথে বসতে পারবো না, আমি এখানেই বসবো। এই বলে মিম আমার পাশে বসে পড়লো। নীলা ভালোই জব্দ হয়েছে। নীলা সাগরের পাশে বসে পড়লো। আমি নীলার মুখের এক্সপ্রেশন দেখে হেসে দিলাম। নীলা পিছন ঘুরে আমার দিকে তাকিয়ে কিছুটা রেগে বলল, মেরে মুখ ভেঙে দেবো হাসলে। আমি বাইরের দিকে তাকিয়ে হাসি চাপিয়ে রাখার চেষ্টা করছি। নীলা এখনো রাগে ভাবে তাকিয়ে আছে। তো আপনি কেমন আছেন? ভালো, তুমি? ভালো। আমরা দুজন কথায় মশগুল। নীলা বারবার পিছন ঘুরে আমাদের দিকে তাকাচ্ছে আর রাখছে। নীলা হঠাৎ আমার দিকে রাগে চোখে তাকিয়ে বলল, এ মিম, ওনার গায়ের সাথে চেপে বসছিস কেন, সরে বস। কোথায় চেপে বসলাম? আপনার দিকে কি চেপে বসেছি আমি? কই না তো। দেখেছিস? নীলা আমার দিকে আবার সে রাগে চোখে তাকিয়ে বলল, ওনার তো ভালোই লাগে, বদ কোথাকার। হয়েছে, এবার সামনে তাকা। নীলা এবার সামনে তাকালো। মিম আবার আমার সাথে কথায় ব্যস্ত হয়ে গেল। গাড়ি ঝাঁকুনিতে মিম বারবার আমার উপর এসে পড়ছে। নীলার এটা আর সহ্য হলো না, সোজা আমাদের মাঝে এসে বসলো। দুজনের সিট তো 3জন বসাতে একটু চাপাচাপি হচ্ছে। নীলা পুরো আমার গায়ের সাথে জেগে বসেছে। মিম, আমি অবাক। কিরে, তুই সামনের সিট ছেড়ে এখানে আসলি কেন? বসতে কষ্ট হচ্ছে তো। হলে হোক, এখন তো ওনার গায়ের সাথে তুই চেপে বসেছিস। বেশি তো কি হয়েছে, চুপচাপ থাক। আমি উঠে যেই সামনে ছিটে যাব তখন নীলা হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বলল, চুপচাপ বসে। আমি একটু ওর কাছ থেকে সরে বসার চেষ্টা করছি, কিন্তু জায়গা স্বল্প হয়েতে ওর গায়ের সাথে গা লেগে যাচ্ছে। এখন ছুড়ে বসছেন কেন? একটু আগে তো একজন আরেকজনের উপর পড়েছিলেন। ওটা গাড়ি ঝাঁকুনিতে হয়েছে। এখন আমার উপর পড়ুন। কি বলেন এসব? কি রে নীলা, কি বলছিস এসব? আচ্ছা, আমি সামনে যাচ্ছি। মিম সামনে গেল। এই খাবিস একটা, সরেন, বসবো। এত মিষ্টি করে বকা দেন কিভাবে? ফ্ল্যাট করছি তোমার সাথে, মেরে রাস্তায় ফেলে দিব। আপনি অনেক সুন্দর। আবার ফ্ল্যাটিং করছেন আমার সাথে? তখন তো বললেন আমি পেট্টি। আরে তখন তো রেগে বলেছি। হুম।
দেখতে দেখতে বাসার সামনে চলে এসেছি। সবাই গাড়ি থেকে নামলাম, সাগর বাদে। আমরা সবাই ভেতরে যাচ্ছি। সাগর এখন আমাদের বাসায় যাবে না বলে দিয়েছে। সাগর মিমকে পেছন থেকে ডেকে বলল, এই যে মিস, সরি। ইটস ওকে। আপনি সত্যি কিন্তু সুন্দর। মিম একটা মুচকে হাসিতে বলল, আবার ফ্লার্টিং? এখন কিছু বলছি না, আবার দেখা হলে মেরে দেবো। বাসায় গিয়ে আমি আমার রুমে চলে গেলাম। দুপুরে সবাই খেতে বসলাম। খাবার মেনু দেখে জিভে পানি চলে এলো। মিম আসবে বলে এত কিছু। আমি গফা গফ খেতে লাগলাম। নীলা খাবার খাওয়া রেখে আমার খাওয়া দেখছে। কিরে, কোথায় তাকিয়ে আছিস? হা করে তাকিয়ে না থেকে খা। নীলা কিছুটা লজ্জা পেলো। আমি খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর বারান্দায় গেলাম। বারান্দায় গিয়ে দেখি ইরা ফোনে কথা বলছে। আমি কাছে যেতেই ইরা ফোন কেটে দিল। কিরে, কার সাথে কথা বলছিস? কই, কার সাথে কথা বলি? আমি তো দেখলাম বললি। তা ছেলেটাকে কেউ না। নতুন প্রেমে বলি নাকি? তুমি না। রাতে আমরা সবাই বসে গল্প করছি আর হাসাহাসিতে মেতে আছি। বেশিক্ষণ আর ওদের মাঝে না থেকে ছাদে চলে গেলাম। নির্ভীকভাবে আকাশের দিকে তাকিয়ে আছি। তখন নীলা এসে আমার পাশে দাঁড়ালো। আমি একবার নীলার দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকালাম। নীলার নরম সুরে বলল, চলে আসলেন যে? এমনি। ও, নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো, আবার বলল, সবার সাথে তো হেসে হেসে কথা বলেন, আমার সাথে কেন বলেন না? খুব বেশি অপরাধ করে ফেলেছি তাই না? এই অন্ধকারেও নীলার চোখের বিন্দু বিন্দু পানি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কিছু বলছেন না যে? খুব কি অপরাধ করে ফেলেছি? দেখেন, ভাই ভাবির বিশ্বাস নষ্ট করতে পারবো না। আর তাছাড়া ভাবি এমনি ওই দিনের পর থেকে বেশি একটা ভালোভাবে না আমাকে হয়তো। ওসব আমি ম্যানেজ করব, আপনি শুধু আমাকে কাছে টেনে নেন, বাকি সব আমি দেখবো। দেখুন, এটা হবার নয়, ভালো কাউকে খুঁজে। এই বলে যেই চলে আসতে যাবো তখনই নীলা আমার হাত ধরে দেয়ালের সাথে ঘেঁষে ফেলল। রাগী স্বরে বলল, এটা হবার 100 বার হবে। আমার ভালো কাউকে প্রয়োজন নেই, তোকেই প্রয়োজন। কি ভেবেছিস শান্তভাবে থাকি বলে? এতটাও শান্ত না আমি। তোকে চাই, তোকে লাগবে, তোকে প্রয়োজন। দেখুন আপনি কিন্তু নীলা আর কিছু বলতে দিল না আমায়। ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁটের মাঝে চেপে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি হাঁপাতে লাগলাম। চুপচাপ খেয়ে রুমে গিয়ে ঘুমাবেন। ইরা, মিম এদের কারোর সাথে যেন কথা বলতে না দেখি। আর যদি দেখি তাহলে সবার সামনে কি করব ভালোভাবেই বুঝতে পারছেন। যান। আমি নিচে চলে গেলাম। কি মেয়ে রে বাবা, মুহূর্তেই রং বদলাতে পারে। ওর অগ্নি মূর্তি দেখে আমি আর কিছু বলতে পারলাম না। না ভয়ে এইভাবে চিকচিক করে উঠে ঠোঁট যেন আর একটু হলেই ছিঁড়ে যেত। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে চোখ খুলে দেখি একজোড়া চোখ আমার মুখের কাছে আমার দিকে তাকিয়ে আছে। আমি লাফ মেরে উঠে বসলাম। ভালো করে তাকিয়ে দেখি নীলা। কি হয়েছে? এভাবে লাফ মেরে উঠলেন কেন? তুমি না মানে আপনি এখানে কেন? তুমি করে বলেন। আমি সবাইকে তুমি করে বলি না। তুমি করে বলবেন না? না। তাহলে আমি দরজা আটকে চিৎকার করব, তারপর বুঝবেন কি হবে। দেখুন, বেশি বাড়াবাড়ি করবেন না। আবার আপনি করে বলছেন আমি দরজাটা আটকাচ্ছি। নীলা দরজা আটকাতে যাচ্ছে। আমি ভয়ে ওর হাত ধরে টান দিলাম। তারপর যা হবার তাই হলো। আমার উপর এসে পড়লো। নীলা আমার বুকের উপর হাত ভর দিয়ে আমার মুখের কাছে মুখ এনে বললো, কি টান দিলেন কেন? তুমি করে বলবেন তো? বলবো। এবার আমার উপর থেকে সরো। একদমই না। কেউ দেখে ফেলবে, সরো। একদমই না। এই বলে নীলা আমার গালে আলতো করে হাত দিল। এই কি করছো? সরো বলছি, না হয় ফেলে দেবো। পারলে ফেলে দাও। উফ, কি ঝামেলায় পড়লাম। হঠাৎ সেই সময় মিম রুমে ঢুকলো। রুমে আমাদের দেখে মুখে হাত দিয়ে চেয়ে থাকলো। আমি তড়িঘড়ি করে ওকে জোর করে পাশে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। লাশ লজ্জা সব গেছে মেয়েটার। নীলা মিমকে বলল, তুই আর আসার সময় পেলি না? বেশ তো রোম্যান্স করছিস দেখছি। রোম্যান্স আর হলো কোথায়? তুই সবকিছুতেই পানি ঢেলে দিলি। তা কবে থেকে সবুজ ভাইয়ের সাথে রিলেশন করলি? এখানে আসার পর থেকে। ধুর, আমি আরো চেয়েছিলাম সবুজ ভাইয়ের সাথে আমি মনের লেনদেন করব, আর তুই। খবরদার, যা বলেছিস বলেছিস, এরপর যেন আর না বলিস। ওনার ধারে কাছেও যেন তোকে না দেখি। বাবা, উনি একেবারে প্রেমের লাইলি হয়ে গেছে। মায়ের দিব একটা, চল। আমি ফ্রেশ হয়ে নাস্তা খেতে টেবিলে বসলাম। ভাবি নাস্তা দিয়ে যাও। বসে থাক, দিচ্ছি। একটুবার ভাবি নাস্তা নিয়ে আসলো। নীলা সহ সবাই আসলো নাস্তা খেতে। নীলা বরাবরের মতো আমার সামনে বসলো। বসে আছে ঠিক আছে, কিন্তু একটু পরে ওর পা দিয়ে আমার পায়ে স্লাইড করছে। উফ, খাওয়ার সময়ও ফাজলামো। কি রে সবুজ, বিড়বিড় করে কি বলিস?
কিছু না, নীলা সুন্দর তার দুই পা দিয়ে আমার এক পা পেঁচিয়ে ধরে নাচতে খাচ্ছে। সবার সামনে কিছু বলতেও পারছে না। আপু ফোন করেছিল আপুর কাছে যেতে, আমি বিকেলে আসবো বলেছি। দুপুরে খাওয়ার সময় নীলা একই ভাবে পা দিয়ে দুষ্টুমি করছে। ভাবলাম ভাবিকে যাওয়ার কথা বলি। ভাবি, আমি বিকেলে আপুর বাসায় যাচ্ছি, আপু যেতে বলছে। এই কথা শুনে নীলার সব দুষ্টুমি বন্ধ হয়ে গেছে। পা দিয়ে গুঁতো দেওয়াও, স্লাইড করা সব বন্ধ হয়ে গেল। হাসি মুখটা মলিন হয়ে গেল। খাওয়া বন্ধ করে আমার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। কদিন থাকবি? 2 সপ্তাহের মতো। ও, তোর ভাইকে বলে যাস। ওকে, আমি খেয়ে রুমে এসে একটু রেস্ট নিচ্ছি। চোখটা একটু বন্ধ করছি, হঠাৎ দরজা আটকানোর শব্দে চোখ খুললাম। তাকে দেখে নীলা দরজা আটকেছে। এই কি করছো? দরজা খুলে দাও। সবাই কি ভাববে? নীলা ঘোর লাগা চোখে আমার দিকে তাকিয়ে এক প্যাক করে আগাতে লাগলো। দরজাটা খুলে চলে যাও, কেউ দেখলে খারাপ ভাববে। নীলা আমার কাছে এসে ধাক্কা মেরে খাটে ফেলে দিয়ে আমার উপর ওর গায়ে এলে দিল। আমার মুখের কাছে মুখ এনে নীলা বলল, আমার কারণে চলে যাচ্ছেন তাই না? তোমার কারণে যাব কেন? আমি আপনাদের বাসা থেকে খুব সমস্যা করেছি তাই না? নীলা কাছে, ওর চোখের পানি আমার মুখের ফোঁটা ফোঁটা আকারে পড়ছে। চলে যাব আপনাদের বাসা থেকে। পাগল টাগল হলে নাকি? কি বলছো? নীলা হঠাৎ আমার বুকের ভেতর ওর মুখটা গুজে দিল। তারপর কাঁদতে কাঁদতে বললো, সত্যি মরে যাব, আপনাকে ছাড়া বাঁচবো না। খুব ভালোবেসে ফেলেছি আপনাকে। জানি না কেন এত ভালোবেসেছি আপনাকে, শুধু এটা জানি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি নীলার কথাগুলো শুনে আমার বুকের ভেতর টুকরে টুকরে কাটছে। মুহূর্তে ভাবির বলা কথাগুলো ভুলে গেলাম। তোমাদের সম্মান দিয়ে কি হবে যদি আমিই না বাঁচি, আমার প্রাণ না বাঁচে? আমি নীলার মাথায় হাত বোলাতে লাগলাম। নীলা কান্না বন্ধ করে মাথা উঠিয়ে আমার মুখের দিকে তাকালো। বোঝার চেষ্টা করছে আমি ওর মাথায় হাত বুলিয়েছি কিনা। নীলা জিজ্ঞাসা দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি ওর মাথাটা টেনে কপালে একটা চুমু দিলাম। নীলা এবার শক্ত করে জড়িয়ে ধরে বুকের ভেতর মুখ গুজে দিয়ে কাঁদতে লাগলো। কেন জানি আমার চোখের কোণ দিয়েও পানি পড়তে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ দরজাটা কে যেন নক করতে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম। ভাবি দেখলে কি হবে? নীলা আমার ভয় পাওয়া দেখে মুখের দিকে তাকিয়ে আমার দুগলে আলতো করে 2 হাত দিয়ে আদুরে গলায় বললো, তো ভয় পাচ্ছেন কেন? আমি কি আসি না? আমি থাকতে কেউ আপনাকে কিছু বলতে পারবে না, শুয়ে থাকেন। আমি দেখছি কে আসছে। দরজা খোলার জন্য যাচ্ছে। ভয় আমার হার্টবিট বেড়ে গেছে। দরজা খুলতেই মিমের গলার আওয়াজ পেলাম। তাহলে কি মিম? উফ, বড় বাচ্চা বেঁচে গেলাম। কি আপনাদের রোম্যান্স শেষ হলো? মারবো একটা, বের হ রুম থেকে। কি আবার রোম্যান্স করবি নাকি? যাবি তুই? আমি বাবা যাচ্ছি। মিম রুম থেকে বের হতে যেয়ে আবার ফিরে এলো। ও, যে কারণে আসা। আপনি তো বিকেলে চলেই যাবেন, আমি ঘুরবো কার সাথে? আমাদের মহারানী তো সময় হবে না আমাকে নিয়ে ঘোরার। আপনারও তো আপনাদের রোম্যান্স করছেন, এখন আমার রোম্যান্স করার জন্য একজন ঠিক করে দিয়েছে। তোমার যোগ্য কাউকেই তো দেখছি না। আপাতত আপনার ওই বজ্জাত বন্ধুটাকে বলে যান। এত ঘুরিয়ে পিছিয়ে না বলে সোজাই তো বলতে পারতে। যা রুম থেকে। আচ্ছা, আমি বলে দেবো। মিম রুম থেকে বের হয়ে গেল। নীলা আবার আমার কাছে আসলো। আমার বুকের কাছে ভর দিয়ে মুখের কাছে মুখ এনে বললো, আপনি সত্যি কি বড় অপুর কাছে চলে যাবেন? না গেলে হয় না? আপু অসুস্থ, যেতেই হবে। আর এত টেনশন করছে কেন? 2 সপ্তাহের জন্যই তো যাচ্ছি, আবার চলে আসবো। নীলা আমাকে জোরে ধরে বুকের ভেতর মুখ গুজে দিয়ে বলল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, ভালো লাগে না আপনাকে ছাড়া। পাগলি একটা, চলে আসবো তাড়াতাড়ি। হুম। হঠাৎই ভাবি সবুজ সবুজ বলতে বলতে রুমের ভেতর ঢুকে গেল। এসে আমাদের দুজনকে একসাথে দেখে হা হয়ে গেল। আমি তো ভয়ে শেষ। বাবা, ভালোই এগিয়েছে দুজন। নীলা কিছুটা আদুরি গলায় বলল, আপু। থাক থাক, এত লজ্জা পেতে হবে না। দেবত্ব দেখি আমার বোনকে পাগল করেই ছাড়লো। বিয়ে তো দেখি খুব তাড়াতাড়ি দিতে হবে। আচ্ছা থাকো তোমরা। ভাবি চলে গেল। নীলার মুখের কোনো হাসি লেগে আছে ভাবির বলা কথা শুনে। আপনি রেস্ট নিন, আমি আপনার জামা কাপড় গুছিয়ে দিচ্ছি। এই বলে নীলা আমার কপালে একটা চুমু দিয়ে জামা কাপড় গোছাতে চলে গেল। চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করলাম। বিকালে চলে যাচ্ছে। নীলা মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। নীলার চোখের কোণে পানি দেখতে পেলাম। নীলাকে বললাম, এদিকে আসো। নীলা গুড়ি গুড়ি পায়ে আমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। ওর মুখ ধরে উপরে উঠালাম। মিম দেখে একটু দূরে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। চালিকা, চোখ বন্ধ করো। করছি। আমি নীলার কপালে আলতো করে একটা চুমু দিলাম। নীলার সাথে সাথেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে পাগলি, এমন করছে কেন? 2 বছরের জন্য যাচ্ছি। আমার কাছে 2 সপ্তাহ 2 বছরের মতো। আচ্ছা, আমি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। ওর চোখের পানি মুছে দিয়ে কপালে আরেকটা চুমু দিয়ে মিমের কাছে গেলাম।
হয়েছে, আর চোখ বন্ধ করে থাকতে হবে না। আমি সাগরকে বলে দিয়েছি ও এসে তোমাকে ঘুরতে নিয়ে যাবে। আমি বাসে চড়ে আপুর বাসায় চলে আসলাম। অন্যদিকে সাগর মিমকে পিক করতে এসেছে বাসায়। মিম বাসার সামনে আসলো। তা মিস, আপনি কি বাইকে যাবেন নাকি রিক্সায়? রিস্কায় যাব। সাগর আর মিম রিক্সায় বসে আছে। এই, আপনার হাতে কি? কোথায়? ওই যে আপনার হাতে, দেখি দেখি। সাগর যে মিমের হাত ধরতে এইসব বলছে, মিম তা বুঝতে পেরে হাত ছাড়িয়ে সাগরের কাঁধে দুটো থাপ্পড় মেরে বলল, বজ্জাত একটা, হাত ধরার ধান্দা। সুন্দরী মেয়েদের হাত না ধরে কি পারি? মারবো একটা, ফাজিল কোথাকার। কয়টা মেয়েকে পটিয়েছো? একটাও না, তুমিই প্রথম। কি? আমাকে পটাচ্ছ? সরি, ভুলে মুখ থেকে বেরিয়ে গিয়েছে। হুম। সাগর কিছুটা মন খারাপ করলো, চেয়েছিল ওকে পটাবে, কিন্তু যে মেয়ে পটানোর কথা শুনে রেগে গেল। মিম সাগরের চুপ থাকা দেখে সাগরের সামনে হাত বাড়িয়ে দিল। কি? ধরো। শুধু শুধু হাত কেন ধরবো? আর বাহানা করা লাগবে না। তুমি যে আমার হাত ধরতে চাও সেটা আমি বুঝি। সাগর মিমের হাত ধরলো। হাতে কি শক্তি নেই? শক্ত করে ধরো। হুম। বিয়ের পর আমরা কিন্তু বিদেশে চলে যাব, আমার বাসায়। মিমের কথা শুনে সাগর যেন শক খেলো। কি? যেটা শুনেছো সেটাই। তুমি যে আমার প্রথম দেখায় প্রেমে পড়েছো সেটা আমি ভালোভাবে বুঝেছি। তুমি কি দেখে আমার প্রেমে পড়লে? তোমার ফ্ল্যাটিং দেখে। তবে এই ফ্ল্যাটিং যদি আমার সাথে ছাড়া অন্য কারোর সাথে করেছো তাহলে বুঝবে এই মিম কি জিনিস। তাহলে একটা চুমা দাও। কি? প্রেম শুরু হতে না হতেই চুমু? থাক, লাগবে না। হয়েছে, আর রাগ করে লাগবে না, এদিকে আসো। মিম সাগরের গালে একটা চুমু দিল। সাগর তার ঠোঁট দেখে বলল, এইখানে না, এইখানে। বদ একটা, লজ্জা নেই? চোখ বন্ধ করো, দিচ্ছি। আজ 2 সপ্তাহের কাছাকাছি হতে চললো। আমি আপুর বাসায়। ভাবি হঠাৎ আমার কাছে ফোন দিল। হ্যাঁ ভাবি, বলো কেমন আছো? আমি ভালোই আছি। তোমার নীলা ভালো নেই। কেন, কি হয়েছে? আজ 2 সপ্তাহ হতে চললো, মেয়েটার কোনো খোঁজ নিয়েছো? তোমার টেনশনে মেয়েটা খাওয়া দাওয়া করেছে কিনা? নীলাকে বললো আজ বাসায় আসছি। বাসায় যাওয়ার দরকার নেই, আমাদের বাসায় চলে এসো। সাথে আপু দুলাভাইকে নিয়ে আসো। আচ্ছা, তোমরা তোমাদের বাসায় গেলে কবে? 4 দিন হলো। ও, তাড়াতাড়ি চলে এসো, তোমার প্রেয়সী তোমার জন্য ছটফট করছে। আর লজ্জা দিও না তো, আসছি। আপুকে নিয়ে বিকেলে নীলাদের বাসায় গেলাম। বাসার ভেতরে ঢুকতেই নীলা কোথা থেকে যেন দৌড়ে এসে আমার বুকে ঝাঁপে পড়লো। আমি আমার প্রেমকে পরন আদরে ধরে নিলাম। ওকে পেয়ে যেন সব ভুলেই গেছি। হঠাৎ চারিদিকে চোখ যেতে দেখি নীলার বাবা, আমার আব্বু, ভাইয়া, আরো কিছু রিলেটিভ আমাদের চারপাশে সোফায় বসে আছে। আমরা সবার মাঝখানে দুজন দুজনকে জোরে ধরে দাঁড়িয়ে আছি। সবাই মুসকে মুসকে হাসছে। আমি নীলাকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু এত জোরে জোরে ধরেছে যে ছাড়াতেও পারছি না। আমি নীলাকে আস্তে আস্তে বললাম, এই সবাই দেখছে, ছাড়ো। নীলা বুক থেকে মাথা উঠিয়ে যেয়ে দেখলো সবাই তাকে মুসকে মুসকে হাসছে। তখন নীলা লজ্জা পেয়ে ভিতরে দৌড়ে পালালো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম, কেউ কিছুই বললো না আমায়। নীলার বাবা বলল, এই নৌরিন, সবুজ বাবাজিকে ভেতরে নিয়ে যা। ভাবি এসে আমাকে ভেতরে নীলার রুমে নিয়ে গেল। দেবরজি, আজ থেকে এটাই তোমার রুম। মানে বুঝলাম না। পরে বুঝবে। ভাবি রুম থেকে চলে গেল। বাহ, নীলার রুমটা তো বেশ সাজানো গোছানো। একটু রেস্ট নেওয়ার জন্য নীলার খাটে শুইলাম। চোখ বন্ধ করে আসি। হঠাৎ করে আলতো ছোঁয়া অনুভব করলাম। চোখ খুলে দেখি নীলা। নীলা আমার বুকে শুয়ে পড়লো। আর পাগলিটার কি হয়েছে, ঠিক মতো খাওনি? চেহারা এমন শুকালে কেন? আপনি দূরে ছিলেন তাই তো কিছু খেতে ভালো লাগেনি। নীলা আদুরের গলায় অভিমান করে বলল, আপনি 2 সপ্তাহ কিভাবে থাকতে পারলেন? জানেন আমার কত কষ্ট হয়েছে? পাগলি, এই যে চলে আসছি না, আর আমি কষ্ট পেতে হবে না। হুম। আচ্ছা, সবাইকে দেখলাম এখানে, কোনো আয়োজন আছে নাকি? নীলা মুচকে একটা হাসি দিয়ে বলল, বলবো না। বলো না। বলবো, আগে দুটো পাপ্পি দিতে হবে। আচ্ছা, কাছে আসো, দিচ্ছি। হুম, এবার বলো। আপনার আর আমার বিয়ে। কি? খুশিতে নীলাকে জড়িয়ে ধরলাম। সন্ধ্যায় ভাবি আমাকে পাঞ্জাবি দিয়ে গেল পরার জন্য। রোমান, ইরা, মিম, সাগর আমাদের দেখতে আসলো রুমে। নীলাকে ইরা আর মিম সাজাচ্ছে। আমি নীলাকে দেখার জন্য রুমে গেলাম। ইরা আর মিম পদ আটকে যেয়ে দাঁড়ালো আমার। না ভাইয়া, বিয়ের আগে বউ দেখতে দেব না। কি আর করার, সাগর আর রোমানকে আসতে বললাম। ওরা এসে ওদের সরিয়ে দিয়ে দিল।
আমি নীলার কাছে গেলাম। নীলাকে বধূ বেশি কি সুন্দর লাগছে। কি সুন্দর তুমি। আপনি কি কম সুন্দর নাকি? জানেন ওরা আমায় আপনার কাছে যেতে দেয়নি। আমি বুঝতে পেরেই তো তোমার কাছে চলে এসেছি। হুম, বিয়ে কখন হবে? একটু পর। আমার আর তর হয়েছে না। পাগলি একটা। কিছুক্ষণ পর বাসায় কাজেই নেই, আমাদের বিয়ে পড়ে গেল। অন্যদিকে সাগর, মিম, রোমায়, নীলার রুমে আমাদের বাসর ঘর সাজিয়েছে। সবার সাথে কথা বলে বাসর ঘরে যে ঢুকতে যাব, তখন ইরা, মিম, সাগর, রোমায়ন পথ আটকে ধরলো। মামা, ভেতরে তো এত তাড়াতাড়ি ঢুকতে দেবো না। কেন? ছাড়তে পারি একসাথে। আমাদের একটা কথা দিতে হবে। কি শর্ত? তাড়াতাড়ি বল। ভিতরে আমার জানটা আমার জন্য অপেক্ষা করছে। আমাদেরকে এক করতে হবে তোমায়। আচ্ছা, ইরারটা আমি দেখবো, মিমেরটা নীলা দেখবে। এখন সর। আমি ভেতরে ঢুকে দরজা আটকে দিলাম। নীলা এসে আমার পাশ শুয়ে সালাম করলো। খাটে এসে বসলাম দুজন। হঠাৎ নীলা খাট থেকে বালিশ একটা ছুঁড়ে ফেলে দিল। কি করছো? বালিশ ফেলছো কেন? তুমি শুবে কোথায়? আপনার বুক আছে কি করতে? আজ থেকে এটাই আমার প্যালেস। পাগলি একটা। আপনার পাগলি সারা জীবন আপনার পাগলি হয়েই থাকতে চায়। আমার পাগলি? হয়েছে, এবার চোখটা বন্ধ করেন তো। কেন? বন্ধ করেন না। আচ্ছা, করছি। এই করলাম। হঠাৎ নীলা আমার মাথা ধরে ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল। ওর ঠোঁটের ছোঁয়া পেয়ে আমার সারা শরীর শিহরিত হয়ে গেল। নীলা ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁটে চুমুক দিয়ে ধরেছে। আমিও তার ডাকে সাড়া দিলাম। ডুবে গেলাম ভালোবাসার অন্তহীন এক মুহূর্তে। আগামী পথ চলার এক নতুন অঙ্গীকার নিয়ে।